তো ঘড়িতে এখন বাজছে সকাল 7:30, আর আজকের দিনটা আমার জন্য টোটালি একটু নতুন হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিঠে আমার লাগেজ নিয়ে নিয়েছি, বিকজ আজ আমি কিন্তু একাই যাচ্ছি মুসৌরি। মা বাবা বললো আজ ঋষিকেশেই ওনারা আরেকদিন থাকবেন, তো আমি একাই মুসৌরি যাচ্ছি। আমার এখান থেকে প্রথম যে প্ল্যানটা রয়েছে সেটা এখান থেকে কোনো একটা যেখান থেকে বাইক রেন্টে পাওয়া যায় সেখান থেকে একটা বাইক রেন্ট করে নেবো আর বেরিয়ে যাবো মুসৌরির জন্য। তো আমি এখন আছি দেরাদুন রেল স্টেশনের সামনে। আমি গাড়ি করে ঋষিকেশ থেকে দেরাদুন আইএসপিটি পর্যন্ত এসেছিলাম, তারপর ওখান থেকে একটা বাস ধরে চলে এলাম দেরাদুন রেলওয়ে স্টেশন। এখান থেকে মুসৌরি গাড়ি পাওয়া যায়। তো এখনো পর্যন্ত আমার সেটার জন্য যা খরচ হয়েছে তা হলো ঋষিকেশ থেকে দেরাদুন আইএসপিটি 95 রুপিস, অ্যান্ড আপনার আইএসপিটি থেকে রেলওয়ে স্টেশন আরও 20 টাকা, 95 অ্যান্ড 20 টোটাল 150। এখন আমি মুসৌরির পথে আছি। প্ল্যান ছিল দেরাদুন থেকে কোনো একটা বাস ধরে নেবো মুসৌরি আসার জন্য, কিন্তু দেখছি যে তাতে অনেকটা টাইম লেগে যাবে, কারণ মুসৌরি এসে নিয়ে আবার একটা বাইক রেন্টের ব্যাপার আছে। আর যদি আজকে রাতেই আবার ঋষিকেশ এখান থেকে আমি রিটার্ন করতে পারি তাহলে মুসৌরিতে থাকতে হবে না। যাই হোক, সেই জন্য আমি একটা স্কুটি হায়ার করে নিয়েছি এখান থেকে। আমি স্কুটিটা আপনাদের দেখাবো একটু পরেই। তো এখন রাস্তায় দাঁড়িয়েছি কিছু একটা নাস্তা আগেই করে নেবার জন্য। স্কুটিটা হায়ার করেছি দেরাদুন থেকে। স্কুটির জন্য আমার যা রেন্ট লাগলো তা পড়লো 600 টাকা পার ডে। যদি ওনারা বলছেন যে যদি কোনো রকমের 10 মিনিট 15 মিনিট লেট হয়ে যায় আমাকে কিন্তু 1200 টাকা দিতে হবে। আমাকে কিন্তু অ্যাডভান্স সেই 1200 টাকায় পে করতে হয়েছে। ওনারা বললেন যখন আমি পৌঁছে যাব, মানে টাইমে যদি রিটার্ন করে দিই, তখন আমি 600 টাকা রিফান্ড পাবো। নাস্তার জন্য আমি অর্ডার করেছি একটা মিডিয়াম থালি, যেখানে 4টা রুটি আছে, কিছু রাইস আছে আর 3 রকমের সবজি দিয়েছে, সাথে পেঁয়াজ আর আচার। তো আমি এখন পৌঁছে গেছি গুচ্চুপানি ওয়াটারফল। অ্যাকচুয়ালি এটাকে ডাকু কি গুফা, অর্থাৎ ডাকাতদের গুহাও বলা হয়। তো এক্সপ্লোর করে নেবো পুরো প্লেসটা। আর হ্যাঁ, এখানে পার্কিংয়ের জন্য আমার স্কুটির চার্জ লাগলো 60 টাকা, আর স্লিপার্স নিয়েছি, স্লিপার্সের লাগলো 20 টাকা, কারণ জুতো পরে ওখানে কিন্তু হাঁটতে পারবেন না, চপ্পল লাগবেই। হয় বাড়ি থেকে চপ্পল পরে আসবেন, না হয় স্লিপার্স নিয়ে নেবেন, সেটা বেটার হবে। তো বন্ধুরা, আমরা এখন আছি রবার্স কেভ অর্থাৎ গুচ্চুপানিতে। আমাকে এখান থেকে এখন পায়ে হেঁটে একটু ভেতর দিকে যেতে হবে, কারণ ভেতরে দৃশ্যটা অনেক সুন্দর। আমি বিভিন্ন রিলসে এবং ভিডিওতে দেখেছি, তাই জায়গাটা এক্সপ্লোর করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই প্লেসটার নাম হলো গুচ্চুপানি, আর খুব সুন্দর জায়গা কাটানোর জন্য, কারণ মাঝ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, আর তার দুদিকে রয়েছে পাহাড়ের চট্টান। এই জন্য এটাকে ডাকুদের গুফা বলা হতো। জানি না কোনোদিন কোনো ডাকু থাকতো কি না এখানে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এখানে জলটা কিন্তু খুব পরিষ্কার, একদম কাঁচের মতো, কতটা পরিষ্কার দেখুন। আর গুফার ভিউটা দেখুন, মস্ত লাগছে। এই প্লেসটা যদি না আসতাম তাহলে চরম মিস করতাম, কিন্তু দারুণ লাগছে। বন্ধুদের সাথে কাটানোর সেরা একটা জায়গা এই গুচ্চুপানি। জলটা একদম কাঁচের মতো পরিষ্কার, আর জায়গাটা দুর্দান্ত।
তো রবার্স কেভের এই লোকেশনটা আপনাদের জন্য 100% রেকমেন্ডেড। যখনই আসবেন মুসৌরি ঘুরতে এই রবার্স কেভ অবশ্যই ভিজিট করবেন। দেখুন অনেকটাই লম্বা পুরো গুহটা, আর এর সৌন্দর্য চমৎকার। বন্ধুরা কেমন লাগলো এই রবার্স কেভ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। হাইলি রেকমেন্ডেড একটা প্লেস। যখনই আপনারা মুসৌরি বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এখানে আসবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। এবার আমরা এখান থেকে চলে যাব ভাট্টা ফলস। এইসব দুর্দান্ত প্লেসগুলো স্কুটিতে করে ঘোরার মজাই আলাদা। মানে পাহাড়ের মধ্যে স্কুটি বা বাইক চালানোর একটা আলাদা রকম কিন্তু মজা আসে। আর রাস্তার উল্টো দিকে আমি যা ভিউ দেখতে পাচ্ছি তা কিন্তু খুবই সুন্দর। একটু সাবধানতা অবলম্বন করে আপনাদের দেখাই। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, কিন্তু একা ঘোরার মজাও মাঝে মধ্যে নিতে হয়। আমার বাইকে করে একা একা আসার এই প্ল্যানটি বলবো না খারাপ ছিল, কারণ যা ভিউ দেখতে পাচ্ছি তা কিন্তু অসাধারণ সুন্দর, যেটা বাসে এলে হয়তো পেতাম না। আমি আপনাদেরকে রাস্তাটা দেখাবো, আমি যে রাস্তাটা এখনো পর্যন্ত ঘুরে ঘুরে এলাম। তো এই যে নিচের অংশটা দেখছেন, এই পথ হয়ে আমি কার্ভ রাস্তাগুলো হয়ে চলে এসেছি এখানে। তো বন্ধুরা আমি এই মুহূর্তে যে প্লেসটাতে দাঁড়িয়েছি সেই প্লেসটা হলো ভাট্টা ফলস যাবার রাস্তা। এদিকে দেখতে পাচ্ছেন কেবল কার কিন্তু চলছে। তো ভাট্টা ফলস যাবার রাস্তাতে এই ভিউটার জন্য আমি কিন্তু একটু দাঁড়িয়ে পড়লাম আপনাদের দেখাবো বলে। মানে মুসৌরি পুরো শহরটার খুব সুন্দর একটা এখানে ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় বিষয়টি যেটি আপনাদের সামনে যে তথ্যটি শেয়ার করব সেটা হলো মুসৌরি এন্ট্রি করার কিছুটা আগে 15 টাকার একটা আমাকে টোকেন করাতে হলো 2 হুইলারের জন্য। 4 হুইলারের ক্ষেত্রে সেটি বেশি। আর ভাট্টা ফলস নামার জন্য কিন্তু এরকম কেবল কারেরও ব্যবস্থা রয়েছে, এই নিচ পর্যন্ত যাবে। আর এই ল্যান্ডস্কেপটা কিন্তু মারাত্মক। হ্যাঁ দেখো তো একবার সার্চ করো ভিতরে। চলো ভাই, তো আমি এখন যাচ্ছি ভাট্টা ফলস দেখতে। একটু 700 মিটারের মতো হাঁটতে হবে। হেলমেটটাও খুলতে ভুলে গেছি এক্সাইটমেন্টে। এখন বিষয়টা হলো এই ভাট্টা ফলস ভিজিট করার জন্য পার্কিং চার্জ লাগলো 30 রুপিস, মানে 30 টাকা। তো বন্ধুরা এখন যেখানে আছি এটাকে বলা হয় ভাট্টা ফলস। সুন্দর কিন্তু ভালো, এখানেরও জলটা আগের রবার্স কেভের মতোই পরিষ্কার, কোনো রকম ময়লা নেই, খুব সুন্দর। তো আপনারা এখন আমার পেছনে দেখছেন ভাট্টা ফলস, খুবই সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। মোস্ট রেকমেন্ডেড প্লেসের মধ্যে এটিও আরেকটি। পাহাড়ি একটা ঝর্ণা যদি দেখার থাকে ভাট্টা ফলস আসবেন কিন্তু। আছি জর্জ এভারেস্ট পয়েন্টের রাস্তাতে। আমি চেষ্টা করব সেখান থেকে কিছু একটা ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরার। সঙ্গে থাকবেন।
এই ধুঁয়োর মতো যে জিনিসগুলো দেখছেন রাস্তার উপর, যেটা রোডটাকে ক্রস করছে, এটা অ্যাকচুয়ালিতে কিন্তু ক্লাউড, অর্থাৎ আমি এখন মেঘের মধ্যে আছি। আর অদ্ভুত রকম দেখতে লাগছে। এখানে টেম্পারেচারটাও একটু অন্য রকম। তো বন্ধুরা, আমি এখন যে প্লেসটাতে আছি এটা সম্ভবত ভদ্রাজ টেম্পল যাওয়ার রাস্তা, সম্ভবত, বা আমি মিস্টেক করে একটা রাস্তা ধরে ফেলেছি। সেখানে কিছু দূর এগিয়ে নিয়ে এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য আমার চোখে পড়লো, যে আমার পিছনে এই যে ধুঁয়োর মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালিতে কিন্তু ক্লাউড। আমি দেখাবো, এই দিকটা দেখুন পুরোটা মেঘ, আর মেঘের মধ্যেই আমি এখন রয়েছি, আর আমার আশপাশ দিয়ে সেই মেঘগুলো কিন্তু পাস করছে। অদ্ভুত রকম একটা ফিলিং হচ্ছে, কিন্তু অসম্ভব লাগছে। মজা পেলাম, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো জীবনে, দুর্দান্ত। একটু রোদের দেখা পেয়েছি, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ভদ্রাজ টেম্পলের দিকে। এখানে আমার স্কুটি। বন্ধুরা, অনেকক্ষণ বাইক রাইডিং করার পর এবং অফ রাইডিং করার পর আমি লাস্টলি পৌঁছাতে পেরেছি ভদ্রাজ মন্দিরে। এটাই সেই ভদ্রাজ মন্দির, যে মন্দির পরিসর থেকে মসুরির খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এবং বলা হয় এই প্লেসটা খুবই পিসফুল। অ্যাকচুয়ালিতে প্লেসটা খুব পিসফুল। নেচারের ভিউ ডিপেন্ড করে কিন্তু আপনার লাকের ওপর। এই মুহূর্তে পুরো এরিয়াটাই মেঘে ঢাকা রয়েছে, তাই ভিউ তো আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এই মন্দিরটা অসম্ভব সুন্দর। প্লেসটা দুর্দান্ত, পাহাড়ের একদম টপে রয়েছে, খুবই ভালো, খুবই শান্ত। আপনার মনটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে উঠবে এই মন্দিরে এসে। তাই এই মন্দির আসতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি এর আগে এই মন্দিরে এসেছেন। তো এটা হলো ভদ্রাজ টেম্পলের ফ্রন্ট গেট, আর প্লেসটার সিনারি দেখাচ্ছি। একটু একটু আস্তে আস্তে রোদ দেখতে পাওয়া যাচ্ছে, তারই মধ্যে আমি দেখাবার চেষ্টা করছি এখানের যে ন্যাচারাল সিনারির ভিউ রয়েছে সেটা। তো এখন চড়াই শুরু হয়েছে জর্জ এভারেস্ট পিকে যাওয়ার জন্য। 8 ঘন্টার মতো চড়াই রাস্তা আছে। খুব তাড়াতাড়ি দেখা হবে, কারণ হাতে সময় কম। যত তাড়াতাড়ি সম্ভব আমি উপরে গিয়ে ওখানকার ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। তো এই ট্রেকটা করার পূর্বে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। এখানে বাইক পার্কিংয়ের চার্জ হলো 50 রুপিস, এবং এই যে এখানে ওঠার জন্য যে এন্ট্রি ফি রয়েছে তা হলো 200 রুপিস। টোটাল 250 রুপিসের মতো খরচ আছে এখানে। আর পুরো ট্রেলটা কিন্তু ভালোই স্টিপ আছে, মানে খাড়া চড়াই। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, একটু হাতে টাইম দেখে আসবেন। ট্রেলটা খুব মজাদার, উপভোগ করবেন। বয়স্ক মানুষরা তো অবশ্যই হাতে টাইম রাখবেন। আর সব থেকে জরুরি ইনফরমেশন যেটা হলো, পুরোটা কমপ্লিট করতে অ্যারাউন্ড 30 to 40 মিনিটস টাইম লাগে। দাদারা বর্ধমান থেকে আসছেন, আর আমাদের মতো মানুষগুলো যখন ওপরে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, একে দেখুন, কোনো ফেসিয়াল এক্সপ্রেশন নেই, দিব্যি চাপছে, আরামসে উঠে যাচ্ছে।
আর আমরা এসব জায়গায় উঠতে ভয় পাচ্ছি বা হাঁপাচ্ছি, বুঝুন কি দিনকাল এসেছে। ওপরে উঠতে উঠতে দেখতে পেলাম এখানে ওপরে এরকম থাকার জন্য ইকো ট্যুরিজম ক্যাম্প জোন রয়েছে। সব থেকে আগে যা চোখে পড়লো সেটি হলো এই পার্কের মতো এরিয়াটি, আর দূরে দেখতে পাচ্ছি এখান থেকে ওপরের দিকে এখানকার পিক। এখন বিষয়টা হলো যদি সেটা পিক হয় তাহলে উঠতে কিন্তু জীবন বেরিয়ে যাবে। তো এই পিকে উঠতে উঠতে নিজেকে শেরপার মতো একটা ফিলিংস আসছে নিজের মধ্যে, আর উঠছি ওপরের দিকে, দেখি কতটা যেতে পারি। এর উপর এই পিকে চড়াই করতে করতে যেটা সব থেকে পজিটিভ পরিবর্তন হয়েছে তা হলো কিন্তু মুসৌরির ওয়েদারের। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে উঠছে, যে কারণে এখানকার ভিউটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আশা করব পিকের ওপর থেকে একটা ভালো ভিউ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। দেখতে পাচ্ছি এটা দিয়ে মানুষজন যাওয়া আসা করছে পিকটায় চাপার উদ্দেশ্যে, আমি দেখাবো। আর ওই মিডিল পয়েন্টে যে মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে ওপরে সাদা কাপড়ে, ওটাই হবে এখানকার পিক। উঠতে উঠতে জীবন বেরিয়ে যাবে। আর এই হলো কিন্তু ভিউ। যাই বলুন, যেমন বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না, ঠিক একই রকম কথা আমিও বলবো যে ওপরে উঠে নিয়ে এখানকার যা সিনারিক ভিউ আমরা দেখতে পাচ্ছি তা ওপরে উঠে কী রকম দেখা যাবে তা কিন্তু কল্পনা করতে পারছি না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ওপরে কাছাকাছি গিয়ে। 60% চাপার পর এখানকার ভিউ কিন্তু এরকম। আর এদিকে একটা দুর্দান্ত সানসেট দেখতে পাওয়া যাবে মনে হচ্ছে। তো বন্ধুরা, জর্জ এভারেস্ট পিকের একদম টপে উঠে নিয়ে যা ভেবেছিলাম তাই হলো। এখানকার নেচারের যে ভিউ তা কিন্তু অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন আশেপাশে পুরো পাহাড়ের ভ্যালি রয়েছে, আর এই সময় আমার ঠিক ডান হাতে একটা সুন্দর সানসেট হচ্ছে। রেকমেন্ডেড সানসেট টাইমে আপনারা যদি আসতে পারেন তাহলে ভালো হয়। আর মনে করবেন না যে এখানে কেউ আসে না। একবার আমি আপনাকে দেখাই যে এই সানসেটটা উপভোগ করার জন্য এখানে কত মানুষ এসে থাকে। সবাই এখন সানসেটের অপেক্ষা করছে, আর ভিউটা দেখুন এখানকার। এখন দুঃখের বিষয় হলো আমাকে কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আমার পরের ডেস্টিনেশনের জন্য। এত সুন্দর সানসেটটাকে ছেড়ে যাচ্ছি, ভালো লাগছে না, কিন্তু যেতে হবে যদি আরেকটা প্লেস এক্সপ্লোর আপনাদের সামনে করে তুলতে পারি। তো চলুন পরের ডেস্টিনেশনে আপনাদের সাথে দেখা হবে। चिल चिल चिल। तो भाई हम आए थे, हमारा यहाँ दिमाग खराब था, हम आए थे भाई, हम कहे कोई ना है यहाँ। थैंक यू भाई बहुत। अगर यहाँ हो गए तो रशियन साथ में हो यार। एक मिनट उस्ताद। তো জর্জ এভারেস্ট পিকে এতটা সময় কাটানোর পর এখন কিন্তু সময় হয়েছে এত উঁচু চড়াই থেকে নিচের নামার, কারণ অনেকটা রাস্তা আছে। আর আমি চাইছি অন্ধকার হওয়ার আগেই যাতে এই খাড়ার চড়াই রাস্তাটাকে পের করে নিতে পারি, তাই বেরিয়ে পড়েছি আমার ডান হাতে এত সুন্দর একটা ভিউকে ছেড়ে নিয়ে। আই হোপ নিচের থেকে আমি কিন্তু সানসেটটা একটু হলেও উপভোগ করতে পারবো। তো মনে থাকবে এই একটা ট্রেক জীবনে
মনে থাকবে। আর এতদিন ধরে ভাবতাম যে অনেক ট্রেক করেছি, অনেক জায়গা বেরিয়েছি, কিন্তু প্রথম এরকম একটা আসল ট্রেকের মজা নিলাম। বন্ধুরা, এই জর্জ এভারেস্ট পিক দেখে নেওয়ার পর আমি কিন্তু এখান থেকে ভেবেছিলাম যাব দালাই হিলস, বাট টাইম হচ্ছে 5:30। তো দালাই হিলস পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে। তো এই মুহূর্তে দালাই হিলসের প্রোগ্রামটা আমি ক্যান্সেল করছি। এর বদলে আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করব গনস হিল, যা মুসৌরির অত্যন্ত বিখ্যাত একটা জায়গা। তো এতদিন দেখেছিলাম দার্জিলিংয়ের ম্যাল, এখন আছি মসুরির ম্যাল। আমি ডান হাতের রাস্তাটাতে চলে যাব মসুরির ম্যালটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সারাদিন ধরে ঘুরে ঘুরে এখন সময় হয়েছে একটু পেট পূজা করার। খেয়ে নেবো এনার কাছে মোমো। এইদিকে ম্যাল রোড, আর সম্ভবত ওটা গন হিল। আর এই হলো এখানকার রাতের পরিবেশ। এই বোর্ডটার অবস্থা দেখুন, এখানে লেখা আছে মসৌরি কুইন অফ হিলস। তো বন্ধুরা, মসৌরি থেকে আমি মিলন, সময় হয়েছে এখান থেকে ফিরে যাওয়ার। আমার দেরাদুনে যেখান থেকে বাইক রেন্ট নিয়েছিলাম, এখন এখান থেকে আমি দেরাদুন ফিরে যাব। দেরাদুনে ফিরে গিয়ে বাইক জমা করে সেখান থেকে বাস করে নেবো ঋষিকেশ যাওয়ার। তো বেরিয়ে যাই মসৌরি থেকে। টাটা, বাই বাই। You said